এবার থেকে আমি আর ভাবছি ব্লগ স্টার্ট করব না, তোজোই তোমাদের সাথে কমিউনিকেট করবে। তো আমি ব্যালকনিতে বসেছিলাম ব্লগটা স্টার্ট করবো বলে, তো তোজো এসে আমাকে দেখাচ্ছে যে আমিও চেয়ারে বসবো। তো এখানে এখন বসেছে। আচ্ছা তুমি যখন বসেইছো সবাইকে একটু হাই করে দাও, হাই করো। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এত পাকা হয়েছে যে কি বলবো, আর এখন সব কিছু করে বোঝাতে শিখে গেছে। আচ্ছা তোমার সেই স্পেশাল তাপ্তাটা কি হবে এখন? হবে না কেন? সবাই তো হ্যাঁ বলো বলো তাপ্তা। এ তো যে কোকিল কি করে ডাকছিল রে? হ্যাঁ ডাকছিল। ওদিকে আবার যাবি এখন কেন? বলতে তোজোর লাইফটাই কিন্তু দারুণ। দেখো মানে রোববারের বাজার মেজাজটাই আসে। একদম চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আমায় একটু আশীর্বাদ করো। তোজো স্পেশাল ডান্স পারফরমেন্স দেখো তোমরা, একটু নেচে দাও। কিরকম নাচছিলে? আয়নার সামনে দাঁড়িয়ে নাচছে। কে এটা? তোজো। ঠিক ঠিক ঠিক। তোজো একটু ডান্স। ও হেভি ডান্স হয়েছে, হেভি ডান্স হয়েছে। ভেরি গুড। নেমে এসো তোজো, নেমে এসো। ও নামতে পারবে না একা একা। এত সহজে এত সুন্দর বার্গার এই প্যানটা নিয়েছিলাম বলেই মনে হয় পসিবল। একটা করে এগ পোচ বানিয়ে নিলাম, এগ বার্গার রেডি। তোমরা তো দেখেই থাকবে, আমি কিন্তু তোজোর অয়েল মাসাজ নিয়ে একদম শুরু থেকেই খুবই পার্টিকুলার ছিলাম, আর তার রেজাল্ট কিন্তু আমি এখন খুব ভালোভাবে পাচ্ছি। আমি তোজোকে অয়েল মাসাজ করানোর জন্য যেই অয়েলটার উপর ট্রাস্ট করেছিলাম সেটা হচ্ছে লাভল্যাপের ন্যাচারালস অলিভ অয়েলটা। এটা কিন্তু খুব ভালো, তোমরা অবশ্যই ট্রাস্ট করে দেখতে পারো। আর এটা 100% ন্যাচারাল অলিভ দিয়ে তৈরি হয়, আর সেই কারণে বেবিদের স্কিনের জন্য খুব হেল্পফুল। প্রশ্নটা আমাকে করতেই পারো, কেন সর্ষের তেল অথবা নারকেল তেল নয়, কেন অলিভ অয়েল? কারণটা হচ্ছে এর কুইক অ্যাবজর্পশন। এটা একেবারে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যা বেবি সফট স্কিন মেনটেন করে, আর তার পাশাপাশি র্যাশ কিংবা রেডনেসকেও রিডিউস করে বিকজ অফ ইটস অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ। লাভল্যাপের এই ন্যাচারাল বেবি মাসাজ অয়েলটা কিন্তু 100% এডিবল অলিভ অয়েল দিয়ে তৈরি করা হয়েছে, যেটা কিনা স্প্যানিশ অলিভ থেকে এক্সট্রাক্ট হয়েছে। তাই মাসাজ করার সময় যদি বাই চান্স তোমার বেবি এটা মুখেও দিয়ে দেয় তাহলেও কিন্তু টেনশনের কোনো ব্যাপারই নেই। শুধু তাই নয়, এটা কিন্তু তোজোর স্কিন অ্যান্ড বোন ডেভেলপমেন্টেও হেল্প করেছে। আর তোমরা কিন্তু এই অয়েলটা বেবির হেয়ারেও অ্যাপ্লাই করতে পারো। এই অলিভ অয়েলটা ইউজ করার পরে কিন্তু আমি তোজোর মধ্যে অনেক চেঞ্জেস নোটিস করেছি। ওর স্কিনটা আরো বেশি সফট হয়ে গেছে, আর মাসাজ করানোর সময় কিন্তু ও অনেকটাই রিল্যাক্স ফিল করে, আর ওর স্লিপ সাইকেলও কিন্তু বেটার হয়েছে। এবার চলো তোমাদের বলে দিই কিভাবে এই অয়েলটা অ্যাপ্লাই করবে ফর ম্যাক্সিমাম বেনিফিট। আগে হাতে অল্প করে তেলটা নেবে আর জেন্টলি রাব করে নেবে যাতে একটু ওয়ার্ম হয়ে যায়। তারপর বেবির আর্মস আর লেগসে আলতো করে প্রেসার দিয়ে সার্কুলার মোশনে মাসাজ করবে। এতে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে আর বোনস আর মাসেলও স্ট্রং হবে। লাভল্যাপ ন্যাচারাল অলিভ অয়েলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার চেক আউট করতে পারো।
রবিবারের দিন প্রত্যেকের বাড়িতেই ভালো মন্দ কিছু না কিছু রান্না হয়েই থাকে। তো আজকে আমার বাড়িতেও স্পেশাল কিছু রান্না হচ্ছে। তবে জানো তো, এমনটা নয় যে রোববার মানেই কিছু ভালো খেতে হবে। যেদিন যেরকম সময় পাই, সুযোগ হয়, সেরকমভাবেই হয়। মানে রোববার মানেই স্পেশাল কিছু করতে হবে এরকমটা নয়। অনেক সময় এরকমও হয় যে মানডেও হয়তো মনে হলো যে না, একটু ভালো কিছু বানানো যাক। বাট ঠিক আছে, আজকে সানডে পড়ে গেছে আর আজকে আমি আগে থেকে ভেবে রেখেছিলাম কি বানাবো। অ্যাকচুয়ালি গিয়ে আমি চিংড়ি মাছ এনেছিলাম। তো চিংড়ি মাছটারই আজকে একটা সদ্গতি করছি, বাট হ্যাঁ, একদম অন্য টেকনিকে। তো যাই হোক, সানডে তোমাদের বাড়িতে কী কী মেনু হলো আমাকে কমেন্টে জানাতে পারো। তো এখানে আমি মোটামুটি প্রিপারেশন তো স্টার্ট করে দিয়েছি। এবার দেখো, এখানে পেঁয়াজ টমেটো সব রাফলি চপ করেছি। প্যানে প্রথমে আমি গরম মশলা ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর তারপরে রাফলি চপ করে রাখা আদা রসুন পেঁয়াজ আর একটু কাজু বাদাম টমেটো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে ভেজে মতো নিয়েছি। তারপরে এটা ঠান্ডা হলে কিন্তু এটা একটা পেস্ট বানিয়ে নেবো। আচ্ছা, তোমাদের তো আজকে মেনুটার নামই বলা হয়নি। আচ্ছা, তোমরা তো চিকেন বাটার মশলা খেয়েছো, কোনোদিনও কি প্রন বাটার মশলা খেয়েছো? তো আমি তো কোনোদিনও খাইনি বা এর আগে কখনো ট্রাই করিনি। তো চিংড়ি মাছটা খুব ভালো পেয়েছিলাম, তো ভাবলাম যে কি নতুনত্ব একটু ট্রাই করা যায়। তো দেখো, এটা তো আমরা এই টেকনিকে অনেক রান্নাই করে থাকি, তাই এই প্রসেসে চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো দেখো, ঠান্ডা হয়ে গেছে, তো মিক্সিং জারে দিয়ে ব্লেন্ড করে নিলাম আর সুন্দর করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আমি দেখো বাড়িতেই না এরকম স্কিওয়ার্স কিনে রাখি, আর চিংড়ি মাছের মধ্যে দেখো স্কিওয়ার্সগুলো ঢুকিয়ে দিচ্ছি। আর ভাজার পরে না চিংড়িটা শ্রিঙ্ক করে না। কলকাতায় দেখেছি অনেক সময় যদি স্কিওয়ার্স কিনে দেওয়া হয় তাহলে মাছওয়ালারাই কিন্তু সুন্দর করে স্কিওয়ার্সটা ঢুকিয়ে দেয়, বাট এখানে তো সেটা পসিবল হয় না, তাই বাড়িতে আমি নিজেই করে নিই। আচ্ছা, তোমরা কিন্তু এই রেসিপিটা নর্মাল ছোট চিংড়ি দিয়েও কিন্তু ট্রাই করতে পারো। আমি তো একটু বড় সাইজের চিংড়ি মাছ পেয়েছি, তাই এরকমভাবেই আমি এই চিংড়ি দিয়েই করছি। তো ওই প্যানের মধ্যেই দেখো আমি একটু অল্প বাটার অ্যাড করলাম আর একটু তেল অ্যাড করেছি। এবার চিংড়ি মাছটা ফ্রাই করে নেব। আর আমি না চিংড়ি খুব বেশি কিন্তু ফ্রাই করে না, তাহলে দেখবি ভীষণ স্টিফ হয়ে যায়। চিংড়িটা তো তুলে নিলাম ভাজার পর, আর ওই প্যানের মধ্যেই বেটে রাখা পেস্টটা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলা থেকে যখন দেখবে তেলটা বেরিয়ে এসেছে, সেই সময় আমি কিন্তু অল্প একটু টক দই এর মধ্যে অ্যাড করেছি। আর ড্রাই স্পাইসেস বলতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োই অ্যাড করেছি। আমি চিংড়ির কোনো প্রিপারেশানই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুব একটা ইউজ করতে পছন্দ করি না। তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় কিন্তু আমি স্বাদমতো নুন আর অল্প একটু মিষ্টি অ্যাড করলাম, যেহেতু টক দই অ্যাড করেছি, টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু মিষ্টি অ্যাড করবে। আর তারপরে আবারও কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু ক্রিম অ্যাড করেছি, দেন নাড়াচাড়া করে নিয়ে জল অ্যাড করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু হ্যাঁ, এটা এই প্রসেসে আমরা চিকেন বাটার মশলা খেয়ে থাকি। আর ওই সেম প্রসেসটা অ্যাপ্লাই করেই আমি এর মধ্যে চিংড়ি অ্যাড করে চিংড়ি বাটার মশলা বানিয়েছি। সেদিনকে চিংড়ি মাছটা এতটাই ভালো পেয়েছিলাম, আমি না ভাবছিলাম যে কি অন্যরকম বানানো যায়। চিংড়ি মাছের মালাইকারি তো খাই, তো ভাবতে ভাবতে মনে হলো যে চিকেন দিয়ে যখন বাটার চিকেন হয়, তাহলে চিংড়ি মাছ দিয়ে একটুখানি বাটার চিংড়ি কিছু বানিয়ে দেখি। তো ভাত দিয়ে খাবো বলে গ্রেভিটাও একটু রাখলাম। তো আইডিয়া করে বানিয়েছি প্রথমবার, একটু ভয় ভয় ছিলাম কিরম হবে না হবে বুঝতে পারছিলাম না, বাট টেস্ট করে দেখলাম, বিশ্বাস করো দারুণ হয়েছে খেতে। তো তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমার এরকম নতুনত্ব রান্না করতে খুব ভালো লাগে, আর নিজেই বেশ মাথা কাটিয়ে কাটিয়ে এটা ওটা সেটা করে করে করি। তো যাই হোক, এটা তো একদম সুপার হিট। আরও একটা নতুনত্ব রান্না আজকে করব। আজকে সব নতুন রান্না দিয়ে মানে আমাদের লাঞ্চটা হবে। তো রোববার যা হয় একটু ভালো মন্দ তো খেতে ইচ্ছাই করে। তো চিংড়ি মাছটা ছিল, ভেবে রেখেছিলাম যে আজকে চিংড়ি বানাবো। আর একটা কি বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা যারা আমাকে অনেক দিন থেকে ফলো করছো তারা তো জেনেই থাকবে, মামনির হাতের বানানো কাতলা মাছের কোফতা কারির রেসিপি কিন্তু এই চ্যানেলে খুব হিট। মানে আমি দেখিয়েওছিলাম, আর তোমরা অনেকে ট্রাই করে বলেছিলে যে সৌমি সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল। তো মামনির ওই টেকনিকটা অ্যাপ্লাই করে আমি একটু অন্যরকম ইনোভেশন করছি আজকে। সেদিনকে যে হোলসেল ফিশ মার্কেটে গেছিলাম, ওখান থেকে না একটা বড় গোটা কাতলা মাছ এনেছিলাম, আর রোজ ওই ঝাল ঝোল খেয়ে আর ভালো লাগছে না। তো 2 পিস মাছ আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপরে ঠান্ডা হওয়ার পর ভালো করে কাঁটাটা বেছে ছাড়িয়ে রেখেছিলাম। তো এবার দেখো, প্যানের মধ্যে আমি আদা কুচোনো আর লঙ্কা কুচোনো অ্যাড করে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, আর এরকম আলু ভাজার শেপে দেখো আলুটা ফ্রাই করছি। আচ্ছা, লোটে মাছের ঝুড়ো তো আমরা অনেকেই খাই, তো আমি ভাবলাম যে লোটে মাছের ঝুড়ো যখন হয় তাহলে কাতলা মাছের ঝুড়ো কেন হবে না। তো এই যে বলছিলাম না যে কাতলা মাছটাকে আমি সেদ্ধ করে কাঁটাটা বেছে রেখেছি। তো দেখো
মানে অল্প করেই বানাচ্ছি যেহেতু প্রথমবার বানাচ্ছি। তো আর ড্রাই স্পাইসেস বলতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োই অ্যাড করেছি। আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মাছের ওই সেদ্ধটা অ্যাড করে দিয়েছি। দেন আবার কি ভালো করে নাড়াচাড়া করেছি, মানে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিয়ে একদম ঝুড়ো ঝুড়ো মতন করে নিয়েছি। আর লাস্টে অল্প একটুখানি ধনেপাতা অ্যাড করেছি, গরম মশলাও অ্যাড করেছি। তো দ্যাটস ইট। বাট ট্রাস্ট মি, এটা খেতে এত ভালো হয়েছিল না, আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে খেতে। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা। এই যে দেখো কাতলা মাছের ঝুড়ো একদম রেডি, ঝাল ঝাল করে বানিয়েছি। আর শুকনো ভাতে মেখে খেতে কিন্তু ভালোই লাগবে, আর একদম অন্যরকম, তাই না? তো কাতলা মাছ তো প্রত্যেকের বাড়িতেই আসে, আর 1-2 পিস বেশি থাকলে এইভাবে ট্রাই করে দেখতে পারো কিন্তু। তো এটা হচ্ছে আজকে আমাদের দারুণ সানডে লাঞ্চ। প্রত্যেকদিন এরকমই হয়ে থাকে যে তোজোকে স্নানটা করি, আমিও একেবারে স্নান সেরে ফেলি, কারণ তোজো যা জল নিয়ে খেলে আমাকে তো ওখানে ও হাফ স্নান করিয়েই দেয়। বাট আজকে ব্যতিক্রম, কেননা আমার রান্না করার ছিল। তো ভাবলাম যে মাছ টাছ রান্না করবো, একবারে রান্না করে ফ্রেশ হবো। আর আমার হেয়ার ওয়াশ করারও ছিল, তো এবার যাবো পুজো দিতে। আর হ্যাঁ, তোমাদের যেটা দেখাতে চাই, তোমাদের বলেছিলাম না যে এই ইনডোর প্ল্যান্টটা আমি এনেছিলাম, বাট পুরো মরে গেছিলো, যেন আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো। বাট ফাইনালি দেখো পাতাগুলো বেরিয়েছে। আর মানে যেই গাছটা আমি এনেছিলাম সেই গাছটা সম্পূর্ণ মরে গেল, তারপরে দেখলাম নতুন পাতা বেরোচ্ছে। এই যে দেখো, এটা তো সবে হচ্ছে, কি ভালো লাগে না? তো বেজে গেছে প্রায় 3টে, একদম ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে কাতলা মাছের ঝুড়ো, আর তার সাথে আছে বাটার প্রন। আজকে একটু লেট হলো, যাই হোক আইবুড়ো ভাত বলে কথা, একটু তো লেট হবেই, তাই না? আইবুড়ো ভাতের মেনুটা কিন্তু ভালো হয়েছে আজকে, সবটাই কি নতুনত্ব না? নতুনত্ব, হ্যাঁ। কাতলা মাছ দিয়ে মামুনি যেরকম মাছের চপ করে না, সেরকম টাইপেরই করেছি। আলু দিয়েছি আর ঝুড়ো ঝুড়ো করে করেছি, মানে স্টাফিংটা আর কি। হ্যাঁ, ভালো হয়েছে খেতে। ডিমের বুর্জি বুর্জি দেখতে লাগছে। না না, মাছের ভালোই স্মেল আছে, মানে কিন্তু খেতে খুব ভালো লাগছে শুকনো ভাতে। গিয়ে আজকের আসল আইটেম প্রন বাটার মশলা, নাকি? নতুনত্ব ডিশ একেবারে। আগের নতুনত্বটা ভালোই খেলাম। দারুণ হয়েছে, বেশ ঝাল ঝাল হয়েছে, শুকনো ভাতে দারুণ লাগলো। প্রনের প্রতি মানে সৌমির একটা আলাদাই ভরসা আছে, আর ভালোবাসাও আছে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করা যায়, তাই না? ধোকা দেয় না কখনো। পুরো অন্য রকম। কাঠি টাঠি ঢুকিয়ে একদম শুধু রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে, দারুণ হয়েছে খেতে। মানে সত্যি কথা বলতে, এটা বাড়িতে তো বানাতেই পারো। আমি বলবো কোনো মানে অনুষ্ঠান বাড়িতেও খুব ভালো একটা পদ এটা। হ্যাঁ, আমি কোনো রেস্টুরেন্টে বা কোনো অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা খাইনি, বাট ডেফিনেটলি মাস্ট ট্রাই। দেখতে দেখতে 5 দিন হয়ে গেল পেহেলগাঁও ইনসিডেন্টে। মানে আমাদের দেশে কিছু মানুষ ঢুকে এতগুলো মানুষকে মেরে আবার আমাদের দেশ ছেড়ে চলেও গেল, বাট আমরা 5 দিন পরও তাদেরকে ধরতে পারলাম না। সত্যি সিকিউরিটি ল্যাব যে ছিল একটা বড় সড়ো, সেটা তো আর বলে দিতে হবে না। বিদেশ থেকে মানুষরা ঢুকছে, তাও আবার এত অস্ত্র নিয়ে আমাদের দেশের লোককে মারছে একটা ট্যুরিস্ট স্পটে, যেখানে নাকি কোনো রকম সিকিউরিটি পার্সোনাল ছিল না। কী যে হচ্ছে ভগবান জানে। আর এই রাগটাও যে আছে আমাদের মধ্যে, আস্তে আস্তে ঠান্ডা হয়েই যাবে। নিউজ চ্যানেলগুলো নতুন খবর পেয়ে যাবে, তারপর এই খবরটা পুরনো হয়ে যাবে। বাট যাদের আসল লস হলো তাদের কথা আমরা সত্যি কেউই ফিল করতে পারবো না। জানি না এটা কবে থামবে। আমি জাস্ট বিভিন্ন নিউজ পোর্টালগুলো দেখছিলাম, আজকের এই ঘটনাটাতে কোনো আইসোলেটেড ঘটনা নয়। লাস্ট 3-4 বছর ধরে কিন্তু অনেক এরকম অ্যাট্যাক হয়েছে। হয়তো কমন সিভিলিয়ানদের ওপর হয়নি বলে এতটা রাগ আমরা দেখাইনি, বাট দিস ইজ লাইক আ ভেরি প্ল্যান্ড অ্যান্ড ওয়েল অর্গানাইজড অ্যাট্যাক। লাঞ্চ করে রোদটা একটু পড়তে আমি আসলাম ম্যাক্সে। অ্যাকচুয়ালি কালকে না তোদের জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছিল, প্যান্ট নয় আরও অনেক কিছু নেওয়া হয়েছিল, বাট যে প্যান্টটা নেওয়া হয়েছিল সেটা একটু প্রবলেম হয়েছে, তাই আমি এক্সচেঞ্জ করতে এসেছি।
অ্যাকচুয়ালি এসেছিলাম তো প্যান্ট নিতে, বাট এখানে প্যান্টের না অপশন নেই, যা আছে সবই ফুল প্যান্ট। তো ফুল প্যান্ট তো নেবো না, বাট এই টি শার্টগুলো খুব সুন্দর লাগলো, এখানে অনেক অপশানস আছে। তো টি শার্টই নিয়ে নেবো ভাবছি, ব্ল্যাকটাও বেশ ভালো লাগছে। আমাদের এখানে চা এসেছে, আর তোজো এখানে শুয়ে শুয়ে কি খাচ্ছে? হ্যাঁ, ভালো বেশ, এখন আমাদের দুধ দিয়ে দিলাম, স্ন্যাক্সে হ্যাঁ। চা, তার সাথে বিস্কিট, আর আর তোজোর আজকে হচ্ছে কি শুধু আজকে দুধু। কি বলছো? এটা কি? দুধু শেষ, দুধু ফিনিশ হয়ে গেছে, আর নেই আর নেই। নেই আর দুধু নেই ও বাবা। আবার লাস্টের দিকটা একটু ঝাঁকিয়ে নিয়ে খায়, যে এক একটু পাওয়া যায়। এক বিন্দু যেন এদিক ওদিক না হয়। উঠে পড়ো, হয়ে গেছে দুধু খাওয়া। এমনিতে তো বাচ্চারা জল খেতে প্রেফার করে না, তো সৌমি একটা টেকনিক নিয়েছে। দুধু দুধ ফিনিশ করার পর বোতলে মোটামুটি 60 ml 80 ml জল দিয়ে দেয়, সেটাই ও দুধু ভেবে খেয়ে নেয়। আমাদেরও কাজ হয়ে যায় আর ওর মনে শান্তি এসে যায়। যে আরো একটু দুধু পেলাম আমি। আজকে গরম আছে কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে না, খুব ভালো লাগছে। ঠান্ডা হাওয়াটা। হুম। তো যেটা কি খাচ্ছ? দুধ। আরে তোমার জামাই আউল কোথায় আছে একটু দেখিয়ে দাও তো। তোমার জামাই আউল এইখানে? ও, এগুলো কি? ম্যাক্স থেকে গিয়ে তোজোর বাবা এই 3টে টি শার্ট নিয়ে এসেছে। বাচ্চাদের এত জামা লাগে, আর তার মধ্যে এই গরমে তো আরো বেশি করে, তো দেখতে বেশ কিউট। তো এরকম 3টে টি শার্ট, প্যান্টটাকে এক্সচেঞ্জ করতে হলো, তো প্যান্টটা পাইনি বলে এই 3টে টি শার্ট নিয়ে এসেছে। এটা দেখতে খুব সুন্দর, অ্যালিগেটর। এটা হচ্ছে তোজোর ফেভারিট, বিন চামটাকে নাড়াবে। খরগোশের মতন সত্যি দুটো দাঁত হয়েছে। লাইট আরো দাঁত বেরোবে, যেটা মনে হচ্ছে আমার দেখে। কি জানি, এই 4টে দাঁতই বেরিয়েছে। ডক্টর তো বললো সেদিনকে যে 4টে যখন বেরিয়েছে আরগুলো চিন্তা নেই, ঠিক বেরোবে। ঠিক বেরোবে। হ্যাঁ, এই তো দাঁত কোথায়? এটা দাঁত, আচ্ছা। পিকাবু করে দাও, পিকাবু 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 পিকাবু। বাইরে ভালো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, এক্ষুনি জানো তো মায়ের সাথে জাস্ট ফোনে কথা হলো। আজকে আমার মা আর বাবা বাগনানে গেছে। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে আমাদের আদি বাড়ি বাগনানে। আমি খুব ছোট তখন আমরা কলকাতায় চলে আসি। তো আজকে মারা গেছে এই কারণেই, আজকে আমাবস্যার দিনে রক্ষাকালী পুজো হয়। তো এই বৈশাখ মাসের আমাবস্যার দিনে এই পরার কালীমার পুজো কিন্তু আমাদের এই বাগনানে ভীষণ জাগ্রত। আর সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল, মা অ্যাকচুয়ালি ভিডিও কলও করেছিল আমাকে দর্শন করানোর জন্য। সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, আমি যে কবে গেছি লাস্ট আমার মনে পড়ে না, বহু বছর হয়ে গেছে যাইনি। তো দেখি, দেখো তোজো একটু বড় হলে আস্তে আস্তে তখন তোজোকেও এগুলো নিয়ে যাব, ওকে দেখাবো। এগুলো আমাদের স্মৃতি, ওর সাথেও শেয়ার করবো। হ্যাঁ, এখনও কিছুই বুঝবে না, এখন নিয়ে গিয়ে কোনো লাভ নেই। যখন ও আস্তে আস্তে বুঝতে শিখবে তখন দেখানোর জন্য ওকে অবশ্যই বাগনানে তো নিয়ে যাব, কারণ আমাদের রুট কিন্তু বাগনানে। তো যাই হোক, মায়ের সাথে এই নিয়েই কথা হচ্ছিল। তো আমরা যখন ছোট ছিলাম ওখানে তো মানে মাঠে মেলা বসতো, সারা রাত্রি পুজো হতো, ডন্ডি কাটা হতো, বলি পর্যন্ত দেওয়া হতো, কিন্তু এখন তো আর বলি দেওয়া হয় না। তো যাই হোক, এগুলোই আর কি মনে পড়ছে। এখন অনেকটা বড় হয়ে গেছে পুজোটা, আমাদের সময় সেই সময় অত বড় ছিল না। তো যাই হোক, ভাল লাগলো বেশ। আমি ছবিও চাইলে তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা দেখো আর তোমরাও দর্শন করো। আর জানো তো, এই পরার কালীমার পুজোতে আমি যখন যেতাম, মানে এই ডাকিনী যোগিনী দেখে আমি যা ভয় পেতাম না, বিশ্বাস করো। তো বাচ্চাদের কিছু কিছু জিনিস আছে না যেটা দেখিয়ে ভয় দেখানো যায়, তো আমাকে হচ্ছে এই ডাকিনী যোগিনী দিয়ে ভয় দেখানো যেত। মানে সেই সময় বিশ্বাস করো, এই সারা বছরটা আমরা ওয়েট করে থাকতাম যে বাগনানে কবে এই পুজোটা হবে। আর আমরা ফ্যামিলির প্রত্যেকে, মানে পিসি ফ্যামিলি, পিসিরা সবাই মিলে আর কি আমরা একসাথে হতাম, খুব মজা হতো মানে সেই দিনগুলো মনে পড়লে। তো যাই হোক, কী আর হবে, ডেফিনেটলি আমার খুব ইচ্ছা আছে কোনো না কোনো সময় আমি বাগনানে একবার যাব আর মায়ের দর্শন করব। আর যারা তোমরা বাগনান থেকে ব্লগটা দেখছো তারা জানিও আমাকে যে কারা কারা পরার কালীমার পুজো দেখলে।